বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ডিও রংপুর অনলাইন স্কুল ক্লাসে কাউনিয়া সহ বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীদেরকে আমার স্বাগতম এবং অন্তঃস্থল থেকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং সশ্রদ্ধ অভিনন্দন রইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ পরন্ত বিকেলে আমি তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের আমার যে শ্রেণীতে আমি পাঠদান করব সেটা হচ্ছে দশম শ্রেণী, আর যে বিষয়টি ক্লাসে পাঠদান করব সেটা হচ্ছে জীববিজ্ঞান, বায়োলজি। আর অধ্যায়ের নাম হচ্ছে দ্বাদশ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে জীবের বংশগতি এবং বিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, জীবের বংশগতি বিবর্তন। জীবের বংশগতিকে বলা হয় হেরিডিটি, আর বিবর্তনকে বলা হয় এভোলিউশন। যেমন পৃথিবীর সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা চার্লস ডারউইনের কথা তোমরা অবশ্যই শুনেছ, যিনি এভোলিউশন কথাটি উৎপত্তি করেছিলেন। তার একটা বই ছিল অরিজিন অফ স্পিস বাই ন্যাচারাল সিলেকশন। আমি পরবর্তীতে সেটা আলোচনায় যাব। তার আগে আমি প্রথমে জীবের বংশগতিটা এটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে এই অধ্যায়টা আমাদের দুইটা পার্টে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে জীবের বংশগতি আর একটা হচ্ছে বিবর্তন। প্রথমে আমরা হেরিডিটি নিয়ে আলোচনা করব। জীবের বংশগতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো, জীবের বংশগতি। জীবের বংশগতি হচ্ছে মাতা পিতার যে আকৃতি এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বংশানুক্রমে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হবে। বলা হচ্ছে, দেখো, জীবের বংশগতিটা আমরা কি করব, মাতা পিতার আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্যসমূহ বংশানুক্রমে সন্তান সন্ততির মধ্যে স্থানান্তর, মানে কি ট্রান্সফার হওয়ার কথাকে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে আমরা হেরিডিটি বলে থাকি বা বংশগতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেরিডিটি বা বংশগতি বলে। তারপর আমরা অলরেডি জীবের বংশগতি বুঝে গেছি। এখন এই জীবের বংশগতিগুলো কি করবে, মাতা পিতার আকৃতি প্রকৃতিগত বৈশিষ্ট্যসমূহ বংশানুক্রমে সন্তান সন্ততির মধ্যে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে হেরিডিটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা অনেক বাবা মার সন্তান দেখা যাচ্ছে যে সন্তান কখনো কি বাবার মতো হচ্ছে, কখনো মায়ের মতো হচ্ছে, কখনো আবার তাদের পূর্বপুরুষ, যেটা অ্যানাসেস্টর বলা হয়। অ্যানাসেস্টর কথাটির অর্থ হচ্ছে পূর্বপুরুষ বা 14th জেনারেশন যেটা বলা হয়। 14th জেনারেশন থেকে যারা যে বৈশিষ্ট্যগুলো আসবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান মাতারও মতো হচ্ছে না, পিতার মতো হচ্ছে না। এই যে একটা হেরিডিটির ম্যাটেরিয়াল বা বংশগতি বস্তু যে তার মধ্যে স্থানান্তরটা হচ্ছে, সেটা হচ্ছে 14 পুরুষ বা 40 জেনারেশনের মধ্যে। এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে সন্তান কখনো পিতার মতো হতে পারে, মাতার মতো হতে পারে, অথবা 14 জেনারেশনের মতো হতে পারে। আমরা এখন থেকে জীবের যেহেতু আমরা হেরিডিটিটা বুঝলাম, এখন বুঝবো বংশগতিবিদ্যা। সুপ্রিয় বংশগতিবিদ্যা এটাকে ইংরেজিতে বলা হয় জেনেটিক্স হচ্ছে বংশগতিবিদ্যা। অর্থাৎ বংশগতিবিদ্যা, যে শাস্ত্রে বংশগতি নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করা হয় তাকে বংশগতিবিদ্যা বলা হয়। তাহলে যে শাস্ত্রে বা জীব বংশগতীয় বস্তুর
বংশগতিও নিয়ে পর্যালোচনা ও গবেষণা করা হয়, যেটাকে রিসার্চ বলা হয়, গবেষণা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বলা হয়। এখন আমাদের শিক্ষণীয় বিষয় আছে বংশগতিবিদ্যা থেকে। বংশগতিবিদ্যা যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে আজকে থেকে মানুষ যখন প্রাচীন যুগ আসছে, এভলিউশনটা ধীরে ধীরে আপগ্রেড হয়ে গেছে। পৃথিবীতে মানুষ এক সময় আদিম মানুষ ছিল, তারা বনে বাস করত। এভাবে বিজ্ঞানীদের যে আলোচনা এভাবে বৈশিষ্ট্যগুলো কী করলো, মাতা পিতার বৈশিষ্ট্যগুলো সন্তানদের স্থানান্তরিত হলো। এভাবে একটা জেনেটিক্সের মধ্যে একটা কী করলো, ডেভেলপমেন্ট ঘটে গেল। সেই ডেভেলপমেন্টটা কী ঘটালো, বংশগতিবিদ্যা যখন একজন বিজ্ঞানী ছিল, অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী, যিনি ধর্মযাজক ছিল, তার নাম হচ্ছে গেরগের জোয়ান মেন্ডেল, যিনি তাকে জীববিজ্ঞানের এক রাখাল রাজা বলা হয়। সেই জীববিজ্ঞানের এক বিখ্যাত জীববিজ্ঞানী গেরগের জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। অর্থাৎ ফাদার অফ জেনেটিক্স। তাহলে গেরগের জোহান মেন্ডেলকে কী বলা হয়, ফাদার অফ জেনেটিক্স। লালটা দিয়ে কাটি দেন। গেরগের জোহান মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স বলা হয় গেরগের জোহান মেন্ডেলকে, মানে বংশগতিবিদ্যার জনক বলা হয়। গেরগের জোহান মেন্ডেলের বসা ছিল যখন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের অবগতির জন্য জানানো হচ্ছে গেরগের জোহান মেন্ডেল অস্ট্রেলিয়া নামে একটি দেশ ছিল, অস্ট্রিয়া, যার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। অস্ট্রিয়ার একজন ধর্মযাজক ছিলেন। আমি আবার বলতেছি, নট অস্ট্রেলিয়া, দেশটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া। আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আমাকে ভুল বুঝো না, আমি অস্ট্রেলিয়ার কথা বলিনি। অস্ট্রিয়া নামে একটা দেশ, যার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। সেই দেশের ধর্মযাজক ছিল গেরগের জোহান মেন্ডেল, যাকে বলা হলো ফাদার অফ জেনেটিক্স। গেরগের জোহান মেন্ডেল ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স। গেরগের জোহান মেন্ডেল হচ্ছে বংশগতিবিদ্যার জনক। তিনি বংশগতিকে এমনভাবে দুটি সূত্রের মাধ্যমে, একটা নাম হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা হচ্ছে সাংবিধানিক বিন্যাস, এবং সেগারেশন ল, দুইটা সূত্র। একটা হচ্ছে ল অফ সেগারেশন। তোমরা উপরের ক্লাসে যখন দ্বাদশ শ্রেণীতে যাবে, দ্বাদশ শ্রেণীতে যাবে, তখন আমি তোমাদেরকে আরও ভালো করে বোঝাতে পারবো যে গেরগের জোহান মেন্ডেল বংশগতিবিদ্যার দুইটা সূত্র প্রণয়ন করে গেছে। প্রথম সূত্রটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। আর সেকেন্ড ল হচ্ছে সেগারেশন অফ ল, পৃথকীকরণ সূত্র। অর্থাৎ তিনি প্রথম সূত্রের অনুপাতটা দেখাই দিয়ে গেছিলেন, জিনোটাইপিক অনুপাতটা 3:1, এবং দ্বিতীয় সূত্রটা 9:3:3:1। এটা আমরা উপরের ক্লাসে গেলেই বুঝতে পারবো সেটা কীভাবে সূত্র দুইটা এসেছে। এই বংশগতির যে একটা আলোড়ন, যা বংশগতির একটা বৈশিষ্ট্য তিনি দিয়ে গেছেন। যেমন আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশকে আমাদের হাজার বছরের যে শ্রেষ্ঠ বাঙালি, যাকে আমরা শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বলে থাকি, যাতে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশকে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে শুরু করে যাত্রা করে দেশটাকে আপগ্রেডের
নিয়ে গিয়েছিলেন। তার স্বপ্ন ছিল বাংলাদেশটি একটি সমৃদ্ধশীল বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সেরকম গিরগিজ জোয়ান মেন্ডেল বংশগতি নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্নটা এরকম ছিল, তিনি বংশগতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে পরবর্তীতে যে সমস্ত বিজ্ঞানীরা বংশগতি নিয়ে আলোচনা করছে, যখন স্টার বার্জার যখন ক্রোমোজোম নিয়ে আবিষ্কার করলো, ক্রোমোজোম যখন আবিষ্কার করলো 1875 সালে, তখন তাকে তার পথটাকে প্রশস্ত করে দিয়ে গেল। কে প্রশস্ত করে দিয়ে গেল? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সেটা প্রশস্ত করে দিয়ে গেছে আমাদের গিরগিজ জোয়ান মেন্ডেল। এখন আমরা বংশগতীয় বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কি করলাম, বংশগতিবিদ্যা কাকে বলে প্রথমে আলোচনা করলাম। বংশগতিবিদ্যা কি, বংশগতিবিদ্যা উদাহরণ, বংশগতিবিদ্যার বৈশিষ্ট্যগুলো কোথায় থেকে কোথায় স্থানান্তরিত হয় সেটা বুঝলাম। বংশগতিবিদ্যাকে, বংশগতিবিদ্যার জনককে, এটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো সুস্পষ্টভাবে। এখন আমরা দেখব বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু, কারণ এই যে মাতা পিতার আকৃতি এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো যে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হবে, তার একটা কি মাধ্যম লাগবে, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যদি বলি যে আমি সিরাজগঞ্জের এই পাশে থাকব, বঙ্গবন্ধু সেতু আছে ওই পাশে আমি পার হয়ে ভুয়াপুরে যাব বা টাঙ্গাইলে যাব, তাহলে ওই বঙ্গবন্ধু সেতুটা হচ্ছে, ব্রিজটা হচ্ছে কি আমার পারাপারের মাধ্যম। অর্থাৎ আমি ঢাকাতে প্রবেশ করব, সেটা কি একটা ব্রিজের মাধ্যমে। ঠিক মাতা পিতার আকৃতি এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো যে সন্তান সন্ততি আসবে তার একটা ব্রিজ থাকবে। এই ব্রিজটার নাম হচ্ছে ক্রোমোজোম। দেখো, আমরা বংশগতীয় বস্তু নিয়ে কিছু আলোচনা করব। বংশগতীয় বস্তুসমূহ, বংশগতীয় বস্তুসমূহ, এটাকে বলে হেরিডিটি ম্যাটেরিয়াল, হেরিডিটারি ম্যাটেরিয়াল মানে বংশগতীয় বস্তু। তাহলে কিভাবে আসবে? এটা হচ্ছে দেখো, মাতা ও পিতার আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্য, আকৃতি এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যসমূহ এটা কি স্থান অবস্থার হচ্ছে, এটা একটা ব্রিজ, এটাকে আমরা ব্রিজ বলতে চাচ্ছি, বিআরইডি ব্রিজ, এটা সেতুর ন্যায় কাজ করতেছে। তাহলে মাতা পিতার আকৃতি প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু কোথায় আসবে? সন্তান সন্ততি স্থানান্তর হবে। সন্তান সন্ততির মধ্যে স্থানান্তর হবে। যে ব্রিজটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ক্রোমোজোম। এই সেতুটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। তাহলে বংশগতিবিদ্যার যদি প্রথম বস্তু আমরা বলি, তাহলে প্রথম বংশগতিবিদ্যার প্রথম যে মানে হেরিডিটি ম্যাটেরিয়াল, প্রথম ফার্স্ট যে ম্যাটেরিয়ালটা, সেটার নাম হচ্ছে আমাদের ক্রোমোজোম। তাহলে মাতা পিতার আকৃতি এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততি স্থান হতে হবে একটা মাধ্যমের মাধ্যমে, একটা মিডিয়া থাকবে, একটা ব্রিজ থাকবে। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম যে আমি সিরাজগঞ্জে আছি, আমি ভুয়াপুরে যাব, সামনে একটা ব্রিজ আছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু যমুনা সেতু। আমি ওই বঙ্গবন্ধু সেতুটা কি হচ্ছে, আমাকে এই মানে সিরাজগঞ্জ থেকে আমাকে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পৌঁছানোর জন্য একটা মাধ্যম। যদি ব্রিজটা না থাকতো তাহলে আমি ওইদিকে আসতে পারতাম না। ঠিক মাতা পিতার আকৃতি প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততি যে স্থানান্তরিত হবে, তার প্রথম যে মাধ্যমটা ব্রিজ বা ব্রিজের ন্যায় কাজ করবে, সেটার নাম হচ্ছে ক্রোমোজোম। তাহলে বংশগতি প্রথম যে বস্তু সেটা হচ্ছে ক্রোমোজোম। বংশগতি বস্তুর মানে হেরিডিটি ম্যাটেরিয়াল ক্রোমোজোম, জিন, নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে বাংলায় যদি বাংলায় লিখতেছি ক্রোমোজোম,
ক্রোমোজোম, জিন, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আবার দুই প্রকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিএনএ। নিউক্লিক অ্যাসিড হচ্ছে টু টাইপস। যারা টু টাইপস অফ নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্রোমোজোমটা কি, আমরা নিউক্লিক মানে হেরিডিটি ম্যাটেরিয়াল পেলাম তিনটা। কি কি? একটা পেলাম ক্রোমোজোম, একটা পেলাম জিন, একটা পেলাম নিউক্লিক অ্যাসিড। আবার নিউক্লিক অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করলাম। যেটা বংশগতির ধারক ও বাহক, তার নাম হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা একটা ডবল হেলিক্স বা দ্বিসূত্র গুড়ানো সিঁড়ির মতো। আরএনএ আরএনএ হচ্ছে এটা সিঙ্গেল হেলিক্স। পরে আমি সুন্দর সচিত্র আর্ট করে তোমাদেরকে বোঝাই দিব। প্রথম আলোচনা যে বংশগতি বিস্তার, সেটা হচ্ছে ক্রোমোজোম আমাদের। এখন আমরা ক্রোমোজোম সম্বন্ধে একটু জানবো। আমি যদি বলি যে এটা একটা কোষ, কোষের মনে করো এটা একটা প্রাণী কোষ মনে করো, কোষের ভিতরে আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। এখন যদি আমি বলি এটা একটা সেল, সেলের ভেতরে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম। আমরা সেল থেকে বের করে নিয়ে আসলাম কি? নিউক্লিয়াস। সেল থেকে নিয়ে আসলাম নিউক্লিয়াস। তাহলে কোষস্থ কোষের মধ্যে উজ্জ্বল গোলাকার, সুস্পষ্ট গোলাকার বস্তুকে আমরা নিউক্লিয়াস বলতেছি। এই নিউক্লিয়াস বস্তুটা কি আবিষ্কার করছে 1831 সালে। 1831 সালে একজন ইংলিশ সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। ইংলিশ সায়েন্টিস্ট। আমি তোমাদেরকে ইংরেজ বিজ্ঞানী সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন। ইংলিশ সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন 1831 সালে কি আবিষ্কার করেছে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে বের করে নিয়ে আসলাম ক্রোমোজোম। তাহলে সংজ্ঞাটা হচ্ছে, ক্রোমোজোমের একটা ফিজিক্যাল যদি প্রপার্টিস আমি দিই, তো ক্রোমোজোমের মধ্যে একটা স্যাটেলাইট থাকবে, কতগুলো বংশগতি বিস্তার থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, এই ক্রোমোজোম আবিষ্কার করছে কে? 1875 সালে স্টারবার্জার নামে একজন বিজ্ঞানী। স্টারবার্গার নামে একজন বিজ্ঞানী। এখন আমরা কোষ কি বলতে পারি? যে জীবদের গঠন এবং কার্যের এককে কোষ বলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো কোষ কাকে বলে? জীবদের গঠন এবং কার্যের এককে আমরা কোষ বলি। এই কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের সংজ্ঞাটা কী আসলো? কোষের মধ্যে অবস্থিত সুস্পষ্ট গোলাকার যে বস্তুটা, যেটা বংশগতির ধারক এবং বাহক এবং জীবের বায়োলজিক্যাল ফাংশনগুলো নিয়ন্ত্রণ করে, এই নিউক্লিয়াসকে কোষের কী বলা হয়? প্রাণকেন্দ্র বলা হয়, তাকে আমরা নিউক্লিয়াস বলি। এখন ক্রোমোজোমের সংজ্ঞাটা হচ্ছে কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, যাদের বংশগতির ধারক ও বাহক, যারা মিউটেশনের অংশ নেয়, রিকম্বিনেশন সম্ভব, তাকে আমাদের ক্রোমোজোম বলা হয়। এই ক্রোমোজোমটা কে আবিষ্কার করছে? 1875 সালে স্টারবার্জার নামে একজন বিজ্ঞানী। এটা যে কারণটা লিখে দিই তোমাদের, স্টারবার্জার, দেখো স্টারবার্গার নামে একজন বিজ্ঞানী, তিনি 1875 সালে সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করে। তাহলে আমরা ক্রোমোজোম বুঝে গেলাম। এবং ক্রোমোজোমকে বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যে জিনিসটা আমি তোমাদের এখন বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে
স্টার বার্জার যে ক্রোমোজোম আবিষ্কার করলো, এই ক্রোমোজোম আবিষ্কার করার পর অনেক বিজ্ঞানী যারা সায়েন্টিস্ট আছে তার পক্ষে অনেক মতামত, পজিটিভ মতামত, ইতিবাচক মন্তব্য বা ইতিবাচক সাপোর্ট পেয়েছিল। তারপরে কী করছে, বংশগতিবিদ্যাকে বা ক্রোমোজোমটাকে নিয়ে তিনি অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছেন। আমাদের সবসময় ধারণাগুলো থাকতে হবে পজিটিভ। কেউ যদি সমাজে ভালো কিছু করতে চায় তাহলে আমরা তাদেরকে উৎসাহ উদ্দীপনা জাগাবো। আমরা কখনও তাদেরকে কী করব না, আমরা একজন লোক ভালো কাজ করতে চাচ্ছে আমরা তাকে ডিমোটিভেট করতেছি, তাহলে সে কী করবে, সেই কাজটা থেকে কী করবে, সরে আসবে। কিন্তু যখনই উৎসাহ উদ্দীপনা পাবে তখনই সে কাজটার প্রতি অনুপ্রাণিত হবে এবং আরও উৎসাহ উদ্দীপনা এবং শক্তি নিয়ে কাজটাকে করবে। তোমাদের সব সময় আমি তোমাদেরকে একটা উদাত্ত আহ্বান জানাবো এবং সমাজের সকল মানুষদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, কেউ যদি ভালো কাজ করে তো ভালো কাজে এসে তাদেরকে তোমরা আপনারা বা তোমরা তাদেরকে কী করবে, অনুপ্রেরণা উৎসাহ যোগাবে। সহযোগিতা করতে না পারি অন্তত উৎসাহ উদ্দীপনা যোগাতে পারি, তাহলে সে কাজটিতে সে অনুপ্রাণিত হবে এবং আমাদের দেশ আরও সমৃদ্ধির দিকে চলে যাবে, আমরা আরও ভালো কিছু করতে পারবো। তো স্টার বার্জার তিনি বলল যে ক্রোমোজোমকে বলা হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। ক্রোমোজোমকে বংশগতিবিদ্যার ভৌত ভিত্তি বলা হয়। ভৌত ভিত্তি বলা হয় অর্থাৎ ফিজিক্যাল বেসিস অফ, ক্রোমোজোমকে বলা হয় ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। তাহলে যদি পরীক্ষায় তোমাদের আসে যে বংশগতিবিদ্যার ভৌত ভিত্তি কাকে, কোনটিকে বলা হয়, ক্রোমোজোমকে, এমসিকিউ প্রশ্ন আসতে পারে অথবা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে বংশগতিবিদ্যার যে ভৌত ভিত্তিটা সেটা কি, আমাদের ক্রোমোজোম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন এই ক্রোমোজোমের আবার দুই ধরনের পদার্থ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস আর একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। ক্রোমোজোমে দুই ধরনের পদার্থ বিদ্যমান। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, যেটাকে আমরা বলবো ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের বাহ্যিক গঠন। ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম